আসসালামু আলাইকুম। আগামীকাল আমাদের যারা ইসলাম ধর্মাবলম্বী আছেন তাদের জন্য একটা মহান দিন, খুবই আনন্দের দিন। তো আজকে আমরা মূলত কি কারণে এসেছি, ঈদ যেমন আনন্দের, কিন্তু যারা এইচএসসি পরীক্ষার্থী আছে, এইচএসসি পরীক্ষার্থীরা কিন্তু মহা চিন্তার মধ্যে আছে যে যেহেতু সামনে পরীক্ষায়, এই পরীক্ষাটাতে তারা কেমন করবে, প্রস্তুতিটা ঝাড়াই করে নিচ্ছে, রিভিশন দিয়ে নিচ্ছে। তো এই সময় যে প্রবলেমটা, কিছু কিছু প্রবলেম আছে, এই প্রবলেমের কারণে অনেক স্টুডেন্টই কিন্তু ভালো করতে পারে না। তো সেই ক্ষেত্রে যদি অভিজ্ঞ যারা এইচএসসি পরীক্ষা দিয়েছে তারা যদি তোমাকে পরামর্শটা দেয় যে পরীক্ষার আগের রাতে কোন ভুলগুলো করলে তোমার প্রস্তুতি যতই ভালো হোক না কেন তুমি ভালো করতে পারবে না, পরীক্ষার হলে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হয়, কিভাবে খাতায় উপস্থাপন করতে হয়, কোন ভুলগুলো কখনোই করা যাবে না, আবার কোন কাজগুলো করলে তুমি মেধা তালিকায় শীর্ষে থাকতে পারবে, ভালো রেজাল্ট করতে পারবে, তোমার কাঙ্ক্ষিত জিপিএ 5 পেতে পারবে। তো এটা যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তারা যদি তোমাকে পরামর্শ দেয়, অটোমেটিক্যালি তোমরা ইতোমধ্যে হয়তো বা পরামর্শ নিয়েছো, কিন্তু এমন একজন যদি পরামর্শ দেয় যে বোর্ডে প্রথম হয়েছে, অর্থাৎ বোর্ড পরীক্ষায় প্রথম হয়েছে, তাহলে কেমন হবে? আমাদের সময় আমরা কিন্তু এরকম দেখেছি যে এইচএসসি পরীক্ষায় যারা ভালো করেছে তাদের কিন্তু আর খুঁজে পাওয়া যেত না, কারণ তারা অ্যাডমিশন দিয়ে পরবর্তীতে ইউনিভার্সিটিতে ভর্তি হতো, বা ব্যস্ততার কারণে, বা এতটা সময় দিতে পারতো না। সেক্ষেত্রে কিন্তু আমরা একজন বোর্ড পরীক্ষায় ভালো করেছে, এইচএসসি পরীক্ষায় ভালো করেছে এমন একজনের সন্ধান কিন্তু অনেক করেছি, কিন্তু পাই না। কিন্তু এখন এই অনলাইনের জন্য তোমরা কিন্তু খুব সহজেই পেতে পারো। যেমন আজকে আমাদের যিনি অতিথি এবং যে এইচএসসি পরীক্ষা সংক্রান্ত ডিটেইল আলোচনা করবে, কি করে ভালো করা যায় এইচএসসি পরীক্ষায়, যে বোর্ড পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে মেধা তালিকায় প্রথম ছিল। তো তার মুখ থেকে শুনবো কিভাবে খাতায় উপস্থাপন করে রেজাল্ট এতটা ভালো করেছিল, কিভাবে লিখেছিল, পরীক্ষা তার প্রস্তুতিটা কেমন ছিল, এবং পরীক্ষার আগে যে নার্ভাস হয়ে যায় স্টুডেন্টরা, সেটা সে করেছিল কিনা, এবং পরীক্ষার আগেও অনেকে পড়ে 1 ঘন্টা 2 ঘন্টা পরে পরীক্ষা, তারপরেও পরে সে সেটা করেছিল কিনা, সেই তার অভিজ্ঞতাগুলো শুনবো, এবং তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তোমরা ভুলগুলোকে এড়িয়ে যেতে পারো এবং এইচএসসি পরীক্ষায় ভালো করতে পারো। তো আমি আর কথা না বাড়িয়ে চলে আসব আমাদের আজকের অতিথির কাছে। কেমন আছো স্বাধীন? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন আপনি? এটা আলহামদুলিল্লাহ। কালকে ঈদ, কিন্তু আজকে তুমি সময় দিচ্ছ, এই জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। তো এটা মূলত তুমি যেটা এই কারণে সময় দিয়েছো, এবং আমিও তোমাকে যে কারণে বলেছি যে আজকে 16 তারিখ, আর কয়েকটা দিন পরেই এইচএসসি পরীক্ষা। এই এইচএসসি পরীক্ষায় কি করে ভালো করা যায়, তুমি একদম যে শীর্ষে ছিলে যশোর বোর্ডে, তুমি বলো তো যে প্রথম যে তুমি এত ভালো করার কারণটা কি ছিল? আসলে প্রথমত পড়াশোনা তো করাই লাগবে, এটা নিঃসন্দেহে, এবং এটা কন্টিনিউয়াসলি করা লাগবে। এটা প্রথমত বিষয়। এবং আ এক্সাম হল এবং এক্সাম পেপার, এই ২ টাকে মেইনটেইন করতে হবে। এক্সাম পেপার পড়ার কিছু স্ট্র্যাটেজি আছে। সবকিছু পড়ার কোনো দরকার হয় না বোর্ড পরীক্ষাগুলোতে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো বোর্ড পরীক্ষায় আসছে বিগত বছরগুলোতে, সেগুলোকে রিভিশন দেওয়া, বা হচ্ছে পরীক্ষায় এক্সাম পেপারে স্ট্র্যাটেজিক্যালি সেগুলোকে উপস্থাপন করা, সেটাকে হাইলাইট করা। আ এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর প্রতি ফোকাস রাখতে পারলে একজন স্টুডেন্ট, আমি মনে করি যে সে ভালো একটা ফলাফল সে আশা করতেই পারে। তবে সবচেয়ে বড় বিষয়, আ তার পড়াশোনায় কন্টিনিউয়াসলি আর্ডুয়াসনেস সেটা থাকতে হবে। একাগ্রতা সেটা অবশ্যই তার থাকতে হবে। পরিশ্রম করার মানসিকতা, এবং আ ইন্টারমিডিয়েট পরীক্ষা হচ্ছে একজন স্টুডেন্টের সর্বশেষ লাইফের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ শেষ বোর্ড পরীক্ষা। এর পরবর্তীতে সে অ্যাডমিশনে যায়,
সেখানেও এই ইন্টারমিডিয়েটে যদি সে ভালোভাবে পড়াশোনা করে সেই পড়াশোনাটা তার কাজে দেয়। সুতরাং এখানে সাবজেক্ট ওয়াইজ যারা আমি মানবিকে ছিলাম, এইচএসসি 2022 আমার ছিল। সেক্ষেত্রে তারা যদি এই বিষয়গুলোকে মাথায় রাখে, সাবজেক্ট ওয়াইজ গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে, এবং আরেকটা বিষয় হচ্ছে রাইটিং, লেখার ছন্দ থাকতে হবে, একটা রিদম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাইম্যাক্স বিষয়। কারণ বোর্ড পরীক্ষাগুলোতে বাংলাদেশে এত হিউজ পরীক্ষার্থী, সময় খুব কম থাকে, এক্সামিনার যারা থাকেন তারা খুব কম সময় পান খাতাগুলোকে সেইভাবে দেখা। সুতরাং উপস্থাপনা, হাতের লেখা, এগুলো যদি খুব ভালো যদি উপস্থাপন করতে পারে তবে অবশ্যই একজন স্টুডেন্টের জন্য ভালো করা সম্ভব। জিপিএ 5 তো সহজেই পাওয়া সম্ভব আমি মনে করি। আচ্ছা, এটা তো তোমার হাতের লেখাটা আমরা দেখতাম, আমার দেখার সুযোগ হয় না যে হাতের লেখাটা তোমার আসলে কেমন। তোমার মোটামুটি চমৎকার হাতের লেখা, তাই তো? হ্যাঁ, আমার হ্যাঁ। লিখতাম আমি প্রতিদিন আমি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট যেটাকে বলা হয়, টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে এই প্রশ্নগুলো আমি যেহেতু 7টা সৃজনশীল, সেখানে আমি ভাগ করে নিতাম, 20-22 মিনিট পড়তো। সেখানে আমার রিদমে সেগুলো কালার পেন দিয়ে ইউজ করে সেগুলোকে লেখা, এগুলোকে আমি প্র্যাকটিসে রাখতাম অলওয়েজ। এবং সাবজেক্ট ওয়াইজ যেগুলো গুরুত্বপূর্ণ, আমার ভূগোল, অর্থনীতি, ইতিহাস এবং কৃষি শিক্ষা ছিল। তো ভূগোলে ক্ষেত্রে আমার মানচিত্র দেওয়া, যেখানে যেটা প্রয়োজন, আবার না প্রয়োজন হলেও নিজের যে স্কিল বা নিজের যে মানে অ্যাবিলিটি, ক্রিয়েটিভিটিটা আছে, হিডেন কোয়ালিটিটা আছে, সেটাকে যেন আমি টিচারকে বোঝাতে পারি। করতাম বাংলা মানচিত্র আগে, এগুলোতে একজন স্টুডেন্ট ভূগোলে যারা আছে তার ক্ষেত্রে তো অবশ্যই পারা উচিত, এবং সেগুলোকে পারা উচিত, প্লাস সেটাকে উপস্থাপন করা উচিত টাইম ম্যানেজমেন্টের ভিতরে, খাতায়, বোর্ড পরীক্ষাতে। সে অবশ্যই ভালো করবে। ইতিহাসের ক্ষেত্রে আচ্ছা, আচ্ছা। আপনার সেই একইভাবে আহ, আহ, যে ঘটনাটা জানতে চাওয়া হয়েছে সেটার সাথে রিলেট করে দিয়ে আহ, মানে খুব ভালোভাবে প্যারা প্যারা করে লেখা, এইভাবে করতে পারবে সে। ইকোনমিক্স ম্যাথ যাদের আছে তারা ম্যাথমেটিক্যাল টার্ম গুলো এবং হচ্ছে যে নাম্বার আসে, এই প্রশ্নগুলোকে ক্র্যাক করা দরকার। সহজে যাদের নাম্বার যে প্রশ্নগুলোতে আছে সেগুলোকে অ্যাটেন্ড করা দরকার। সেগুলোতে না বেশি টাইমও কম শেষ করা যায়। সুতরাং এটা খুবই একটা ভালো। বাংলার ক্ষেত্রে আপনার ফার্স্ট পেপারের ক্ষেত্রে গদ্য এবং পদ্যের আমাদের হচ্ছে যে পাঠ পরিচিতিটা আছে, এই পাঠ পরিচিতি এবং শব্দার্থগুলোকে ভালোভাবে মাথায় রেখে এবং সেইগুলোকে তাদের সৃজনশীলে তারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারে। এবং সেইখানে লেখার ভিতরে আমি ধরেন একটা সোনার তরী লিখলাম, একটা কবিতার সৃজনশীল লিখেছি, আমি হচ্ছে সোনার তরীকে হাইলাইট করে দিলাম, মানে হচ্ছে উপরে হচ্ছে কমা দিয়ে। কিছু কিছু বিষয় আছে, তারপর কালার পেন ইউজ করা, এইগুলো তো করাই উচিত একজন বোর্ড পরীক্ষায় যদি সে ভালো রেজাল্ট করতে চায়। জিপিএ 5 এক্ষেত্রে আসবেই, আমি মনে করি জিপিএ 5 এর উপরে তার আরো বড় প্রাপ্তি সে আশা করতেই পারে এক্ষেত্রে। এবং হাতের লেখার সৌন্দর্য, এটা ম্যান্ডেটরি, এটার কোনো বিকল্প নেই আসলে। হাতের লেখা একজন স্টুডেন্ট, আচ্ছা, ইন্টারমিডিয়েট স্টুডেন্ট টাইম ম্যানেজমেন্টের ভিতরে অবশ্যই তাকে ভালো হাতের লেখা, এটা ইচ্ছা বলা যায় এটা একটা হচ্ছে শিল্প। এই শিল্পটাকে উপস্থাপন করতে পারলেই শিল্পী একটা দারুণ গুরুত্ব সে পাবে, মর্যাদা সে পাবে, আমার বিশ্বাস। আচ্ছা। চমৎকার বলেছ। এখন যে প্রসঙ্গটা তুমি নিয়ে এসেছো, প্রথম আমার চমৎকার একটা কথা লেগেছে, সেটা হলো আমি আগেও বলেছি এবং তোমাদের মতো যারা প্রথম হয়েছে অনেকেরই আমি ইন্টারভিউ নিয়েছি, এই সেম কথা বলেছে যে এত মানে পড়ার যেই কি পরীক্ষায় আসতো অনেকটা তারা বুঝতে পারতো। যেমন তুমিও সেই কথা বলেছো যে সব পড়তে পারলে ভালো, কিন্তু যেগুলো আহ, গুরুত্বপূর্ণ সেগুলো বুঝে উঠতে হবে, তাই তো? এটাই তো বলেছো, তাই না? তুমি অনেকটা কি বুঝতে পারতা যে এটা পরীক্ষায় আসতে পারে?
এবং হ্যাঁ এটা এসেছিল, এমন হয়েছিল? হ্যাঁ দেখা যায় যে বোর্ড পরীক্ষার কোশ্চেন গুলো অ্যানালাইসিস করলে এবং সে একজন স্টুডেন্ট যদি সেই বই সম্পর্কে তার ধারণা থাকে, সে অবশ্যই বুঝতে পারবে যে আমার এই বছরে এই প্রশ্ন আসবে। 7টা সৃজনশীল আমি এখান থেকে লিখতে পারবো, বা 11টার মধ্যে 7টা কমন আসে। প্লাস আমি আরো একটা বিষয় হাইলাইট করতে চাই যে আহ, যে এটা তো এমসিকিউ এর ক্ষেত্রে স্টুডেন্টদের একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি, যে যেগুলো হচ্ছে উদ্দীপক থাকে, অনুধাবনমূলক, উচ্চতর অনুধাবনমূলক যেগুলো থাকে, প্রথমে জ্ঞানমূলক গুলো শেষ করে তারপরে আমার উদ্দীপকের দিকে মুভ করা উচিত। কারণ না হলে এই উদ্দীপকে দেখা যায় অনেক সময় ভাবনা চিন্তার কারণে আমার হচ্ছে পরবর্তীতে টাইম ম্যানেজমেন্টে সেগুলো কভার হয় না। তো এমসিকিউ এর ক্ষেত্রে প্রত্যেকটাই সাবজেক্টেই অনুধাবনমূলক সেগুলো থাকে। তো সেগুলোকে আগে জ্ঞানমূলক গুলোকে শেষ করে তারপরে আমি হচ্ছে অনুধাবনমূলক উচ্চতর যেগুলো সেগুলোতে যাব এমসিকিউ এর ক্ষেত্রে। তাহলে আমার এমসিকিউ তে টাইম ম্যানেজমেন্টের ভেতরে আমি এমসিকিউ টা সঠিকভাবে সমাধান করতে পারি। এবং সেই বোর্ড পরীক্ষার কোশ্চেন গুলো অ্যানালাইসিস করলেই আমার মনে হয় যে আহ, বই সম্পর্কে তার সম্পূর্ণ প্রত্যেকটা অধ্যায় তার পড়া থাকতে হবে, এটা প্রথমত কথা। তারপরে সে হচ্ছে বুঝতে পারবে যে আমার কোন এই বিষয়গুলো, এই একটা অধ্যায়ের মধ্যে কোন বিষয়টা টপিকসটা হাইলাইটেড বা মোস্ট ইম্পর্টেন্ট, সে অনুযায়ী সে তার প্রস্তুতি আরো বেশি ভালোভাবে নিতে পারে। এটা হচ্ছে আমার। আচ্ছা, চমৎকার ভাবে তুমি বলেছো। তো প্রথম যেটা বলেছে, আমি কিন্তু আগের লাইভেও বলেছি এবং সবসময় স্টুডেন্টদের বলি যে আগে তোমার টার্গেট করে বলতে হবে যে এগুলো এগুলো পরীক্ষা আসবে, সেগুলো এমন ভাবে তোমার পড়তে হবে যাতে ওগুলো যদি আসে তুমি যেন আম, স্বাধীনের মতো একদম শীর্ষে থাকতে পারো। সেভাবে পড়তে হবে যাতে বেস্ট পরীক্ষা, এগুলো এগুলো আসলে তুমি তোমার যাতে বেস্ট পরীক্ষা হয়, এভাবে একটা প্রস্তুতি নিতে হবে। দ্বিতীয় একটা কথা চমৎকার সে বলেছে, আমিও যেটা করেছিলাম আলহামদুলিল্লাহ, আমার বোর্ডে সিরিয়াল ছিল কিন্তু তোমার মতো এত ভালো ছিল না, এবং কলেজে আমার সব থেকে ভালো ছিল। তো এটার ক্ষেত্রে আমিও তুমি যেটা বলেছো আমার বিশ্বাস যে সকলেই সেটা করতো। সেটা হলো কি, যেই দেখা যাচ্ছে কমন, আমরা যারা পড়ালেখা করেছি ইন্টারমিডিয়েটে ভালো করে, তো আমাদের তো দেখা যাচ্ছে সবই কমন থাকে, এরকম একটা বিষয় থাকে। তো কমন থাকার পরে লিখবো কোনটা সেটা হলো একটা ফ্যাক্ট। সেটা কিন্তু তুমি খুবই চমৎকার ভাবে বলেছো যে আমাকে ভূগোল যখন আমি লিখছি তখন আমার একদম মানচিত্রগুলো দিতে হবে। সেটা ভৌগোলিক মানচিত্র, যেগুলো স্থলের মানচিত্র, বা এই যে আগে আসতো যে বায়ু, স্রোত, এগুলো আসতো, ঠিক আছে? তো এগুলো আমাদের চমৎকার ভাবে দিতে হবে, যেগুলো যেগুলো কি আছে, চিত্র আছে। এবং আরো যেটা অর্থনীতির ক্ষেত্রে তুমি যেটা বলেছো যে অর্থনীতির যে দুটাই কমন থাকলে যদি ম্যাথমেটিক্যাল বিষয়টা আসে সেটা আমাদের উপস্থাপন করলে আমাদের কিন্তু মার্কস অনেক বেশি আসে। বা চিত্র যেগুলো আছে সেগুলো সবসময় চিত্রগুলো আমাদের ইয়ে করতে হবে। কিন্তু অর্থনীতির ক্ষেত্রে তো আর চিত্র নাই। অর্থনীতির ক্ষেত্রে চিত্র না থাকলেও যেটা আমরা খেয়াল রাখি সবসময় সেটা হলো কোনটা পয়েন্ট বেশি উল্লেখ করা যায়, কোনটার সাল, তথ্য, উপাত্ত দিয়ে সুন্দরভাবে সাজানো যায়। অনেক বেশি লিখলে কিন্তু তুমি খুবই চমৎকার কথা বলেছো। আসলে যারা মেধা তালিকায় শীর্ষে থাকে তাদের মধ্যে কিন্তু অনেক কিছুই থাকে বোঝার এবং জানার। যেমন তুমি বলেছো শিক্ষকদের এত টাইম নাই, শিক্ষকদের এত টাইম নাই, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একজন আমাকে বলেছিলেন যে আমাদের শিক্ষকদের সব থেকে বিরক্তকর কাজ হলো খাতা কাটা। কারণ খাতা কাটার মধ্যে এটা কোনো ভ্যালু অ্যাড করে না ততটা, কারণ বেশিরভাগ স্টুডেন্ট যা লেখে তা পড়ার মতো নয়। তো তুমি হয়তো বা খুব ভালো লেগেছে সেটা আলাদা হিসাবে, এরকম খাতার কয়টা আছে? তো উনি বলেছিলেন যে সব থেকে বিরক্তকর কাজ হলো খাতা দেখা। তো ওই সময়টা ওনারা মানে কোনো কিছু না পারেন শিখতে, শুধু দেখতে হয়, তখন তো একটা গার্মেন্টস শ্রমিকের মতো তাদের ভাষায়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তারা কি করে, একদম খুঁটিনাটি সবকিছু পড়ে না, কিন্তু প্রথম উপস্থাপনা দেখে, শুরুটা দেখে আর লাস্টেরটা দেখে। শুরুটা দেখেই বুঝে ফেলে যে স্টুডেন্ট কেমন। একটা দেখা যাচ্ছে প্রশ্নের প্রথম লাইনটা কি লিখেছো, বা পুরো খাতার প্রথম কোন প্রশ্নটা কিভাবে তুমি উপস্থাপন করেছো, সেটা কিন্তু একজন শিক্ষক খুবই ভালো করে দেখে। আর প্রথম তোমার প্রশ্নের অ্যান্সার দেখেই তো শিক্ষক বুঝে ফেলে যে তুমি কোন মানের স্টুডেন্ট। তুমি যে চমৎকার আরেকটা কথা বলেছো যে উপস্থাপনার বিষয়, যে এই যে
স্বাধীন কেমন চেহারা সেটা তো দেখার সুযোগ নাই, কলেজে তার অবস্থান কি ছিল সেটাও তো দেখার সুযোগ নাই। তোমাকে দেখবে তোমার খাতা দেখে, তুমি কত সুন্দরভাবে উপস্থাপন করেছো। যেমন স্বাধীন যেটা বলেছে যে খাতায় সে কালার পেন দিয়ে প্র্যাকটিস করে রাখতো, তো অনেকে এমনি লিখেই শেষ করতে পারে না, সেখানে কালার পেন কিভাবে আসবে। কিন্তু তোমার ক্ষেত্রে কিন্তু তুমি ওটা পেরেছো যে কালার পেন দিয়ে এখানে নীল পেনটা ইউজ করে সুন্দর করে হাইলাইট করে দেওয়া। এটা হাইলাইটারও দেওয়া যায়, কিন্তু অনেক সময় হাইলাইটার ভালো হাইলাইটার না হলে ওটা ডিসকালার হয়ে যেতে পারে, ওটা প্রবলেম থেকে থেকে হয়, কিন্তু হয় না এতটা। যেহেতু পয়েন্ট করবা শিক্ষকদের, অর্থাৎ এক নজরে শিক্ষক যেন তোমার খাতা দেখেই বুঝতে পারে যে এই স্টুডেন্ট পড়ালেখার মধ্যে ছিল, পরিশ্রমী স্টুডেন্ট এবং ভালো পড়া স্টুডেন্ট, ফাঁকিবাজ স্টুডেন্ট নয়। তো এই জিনিসটা ক্লিয়ার করতে হবে, খাতা দেখেই যাতে বুঝতে পারে যে এটা একজন পড়ুয়া স্টুডেন্ট এবং খুবই সচেতন একজন স্টুডেন্টের, তাহলে কিন্তু শিক্ষকরা ভালো মার্কস দিয়ে দেন। এটা একটা চমৎকার কথা তুমি বলেছো। আচ্ছা, আর যেই কথাটা আমি তোমাকে বলবো যে তোমার আসলে প্রস্তুতি কেমন ছিল, তুমি কি এতটা আশাবাদী ছিলে যে তুমি বোর্ড পরীক্ষায় প্রথম হয়ে যাবা? আসলে আমার বোর্ড পরীক্ষা প্রথম হয় এইচএসসি এর আগে, আমি এসএসসি তেও বোর্ড পরীক্ষা প্রথম হই। সেইখান থেকে আমার প্রতি একটা আগ্রহ জন্মায় যে না, ইন্টারমিডিয়েটেও আমার একটা ভালো পজিশন আমি চেষ্টা করি। তো সেক্ষেত্রে আমার ওই পড়াশোনাটা আমি খুবই মানে দেখা যায় যে আর্টস স্টুডেন্টদের তো প্রাইভেট সেভাবে পড়া লাগে না। যারা সায়েন্সের আছে তারা মাঠে খেলা করছে, বাট আমি দেখা যায় যে পড়াশোনায় ব্যস্ততায় আছি, কারণ আমাদের মুখস্থতা একটু বেশি থাকে। আমাদের বিষয়টা হচ্ছে, আর যারা আর্টস স্টুডেন্ট আছে তাদের আ ঘরেই ভিতরেই পড়াশোনাটা বেশি। সুতরাং আমি সেই পড়াশোনাটা প্র্যাকটিসটা আমি প্রস্তুতিটা আমি বাসা থেকে ভালোভাবেই নেওয়া ছিল এবং ১ম থেকে আমি পড়াশোনার সাথে ছিলাম। প্রত্যেকটা সাবজেক্ট যখনই যা শিক্ষকদের হেল্প নিছি, যেখানে সমস্যা হয়েছে তারা আমাকে হেল্প করেছে। এবং পরীক্ষা একটা বিষয় হচ্ছে যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো আমি মনে করি এক্সামিনেশন মেক্স এ এক্সামিনি পারফেক্ট। হ্যাঁ? তো যত বেশি এক্সাম দেওয়া যাবে, এটা তত বেশি একজন স্টুডেন্টের জন্য, যারা ক্যান্ডিডেট আছেন, এক তাদের জন্য ভালো একটা আসে। একটা কনফিডেন্স গ্রো করে। আ টাইম ম্যানেজমেন্ট সম্পর্কেও তারা সচেতন হয়। আপ আ এই বিষয়গুলো। প্রিপারেশন এর ক্ষেত্রে আ একজন স্টুডেন্টের ১ম, যেহেতু ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার খুবই কমই সময় পাওয়া যায় ইন্টারমিডিয়েটে এবং হিউজ পড়াশোনা থাকে। সুতরাং একজন স্টুডেন্টের জন্য ইটস এ চ্যালেঞ্জিং যে যদি সঠিকভাবে সময়কে ইউটিলাইজ সে না করে, সেক্ষেত্রে পরবর্তীতে ব্যাকআপ দেওয়াটা খুব কঠিন হয়ে যায়। তো সুতরাং প্রত্যেকটা, আমি মনে করি প্রথমত একজন স্টুডেন্টের অবশ্যই উচিত তার ১ম বছর বা ১ম বইটাকে ভালোভাবে রিডিং দিতে হবে। প্রত্যেকটা লাইন তাকে রিডিং দিতে হবে। এ তাহলে সে সবকিছু সম্পর্কে অবগত হবে এবং সমস্ত বই বা প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে তার একটা নলেজ চলে আসবে। এবং প্রিপারেশন একইভাবে সে মডেল টেস্ট সলভ করতে হবে। বাজারে অনেক ভালো কিছু বা মডেল টেস্টের বেরোয়, যখন মেডিজি অনেক বড় কলেজগুলো যেগুলো পরীক্ষা নেয়, তাদের মডেল টেস্ট কোয়েশ্চেন গুলো দেওয়া থাকে সেই বইগুলোতে। সুতরাং দেখা যায় যে সে যদি ওই বইগুলো সেই সময় কিনে মানে বাসায় নিজে প্র্যাকটিস করে, তাহলে তার কনফিডেন্সটা অনেক ভালোভাবে দেখা যায় যে গ্রো করে। সে ভালো একটা প্রিপারেশন তার নিতে পারে। এবং একটা বিষয় যে ইংলিশের ক্ষেত্রে আ একজন স্টুডেন্ট মাচ মোর প্র্যাকটিস করতে হবে। ইংলিশটা হচ্ছে যেহেতু একটা বিদেশি ভাষা, এখানে প্যারাগ্রাফ থাকে। বেশিরভাগই ক্রিয়েটিভিটি, যারা ক্রিয়েটিভলি রাইটিং, এটা তাদের প্রতি খুবই ভালো একটা বে প্ল্যাটফর্ম, ইংলিশে ভালো করা যায়। তারা ভালো করে। আর ইংলিশে ভালো করতে পারলেই আমি মনে করি যে অন্যান্য সাবজেক্ট থেকে ইংলিশে ভালো করতে পারলে তার সে অনেক বেশি আগায় থাকে সবার থেকে আরকি। আ যারা হিউম্যানিটিস গ্রুপের রয়েছে। আর আ পড়াশোনা তো এই একইভাবেই আ কন্টিনিউয়াসলি করাই লাগে। সুতরাং আচ্ছা, সে সে আচ্ছা,
চমৎকার বলেছো যে পড়ার কোনো বিকল্প নাই, পড়ালেখা করতে হবে, কিন্তু অনেকে অনেক পড়েও কিন্তু ভালো করতে পারে না। দেখা যাচ্ছে হয়তো বা কেউ তোমার চেয়েও ভালো করেছে, কিন্তু তুমি যে কাজটা যে প্রথম হয় সে যে কাজটা করে ফুল প্যাকেজ একটা চক্রের মধ্যে যতগুলো খুঁটি আছে সমস্তগুলোই সে চমৎকার ভাবে উতরে যায় বলে কিন্তু মেধা তালিকায় প্রথম হয়। যেমন তুমি প্রথমে বলেছো পরিশ্রম করতে হবে, পরিশ্রমের বিকল্প নাই। যে সবাই যখন খেলছে তখন তুমি পড়ছো, নোট তৈরি করছো, প্র্যাকটিস করছো, লিখছো, এটা পরিশ্রম ছিল। তো যারা ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট, পরবর্তীতে যারা দেখবেন যারা প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে আছেন, তারা কিন্তু একটা কথা মনে রাখবেন যে ফাঁকি ঝুঁকি দিয়ে আসলে বড় জায়গাতে পৌঁছানো যায় না। তো এটা তোমার পড়তে হবে যে কোনটা সিলেবাসে কোনটা, শুধু সাজেশনই যদি পড়ো তাহলে কিন্তু ভালো করতে পারবে না। ও যেটা স্বাধীন ভালো করেছে যে ঠিক আছে 10টার মধ্যে 9টা কমন আসে, একদম খুব সহজ, আর একটা এলো না, তখন তুমি কি করবা? তখন ওই একটার উপরেই নির্ভর করে যে কে লাস্ট হবে, কে ফার্স্ট হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু গুরুত্ব দিতে হবে, পরিশ্রমের বিকল্প নাই। তারপরে সে যেটা করতো টার্গেট করে পড়ালেখা করতো, যে সব পড়েছি ঠিক আছে, কিন্তু বেস্ট পরীক্ষা হবে কোনগুলো, পরীক্ষা এলে সেগুলো সুন্দর করে লিখতে হবে, নোটস করে রাখতে হবে। তোমরা অলরেডি নোট করেছো, নোট না করলে ভালো একটা বই পড়লে হবে তোমার কিন্তু। তারপর পরীক্ষায় দুটাই যদি কমন আসছে, এমন হয়েছে যে সবগুলোই কমন, সেগুলো লেখার ক্ষেত্রে যেগুলো চিত্র আছে সেগুলো, চিত্র কিংবা তথ্য উপাত্ত এগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু তোমার লিখতে হবে, তাহলে তুমি তুলনামূলক বেশি মার্কস পাবা। এগুলো কিন্তু সে চমৎকার ভাবে আমাদেরকে বলেছে। এখন যেটা আমি শুনবো যে টেনশন, অনেক স্টুডেন্ট কি পরিমাণ যে টেনশনে থাকে, অনেকে টেনশনের কারণে রেজাল্ট খারাপ হয়। আমি এরকম অনেককে জানি যে টেনশনের কারণে রেজাল্ট খারাপ হয়, আবার পুরো বছর সে খুবই ভালো স্টুডেন্ট, স্বভাবতই সে সবকিছু খুব ভালো করে পড়েছে। তো সে যে এখন টেনশনে আছে যে পরীক্ষায় রিভিশনের ক্ষেত্রে যে কোনটা রিভিশন দিবে, সবই তার পড়া রিভিশন দিচ্ছে, পড়াবার অনেক কিছু ভুলে যাচ্ছে, আবার টেনশন কাজে করছে যে আমি আসলে পরীক্ষায় যদি এগুলো আসে আমি পারবো কিনা, এই ধরনের টেনশন থাকে। পরীক্ষার আগে এই টেনশনে অনেকে খাওয়া ঘুম এগুলো সবকিছু ঠিক মতো করতে পারে না, অসুস্থ হয়ে পড়ে, পরীক্ষায় খারাপ করে। আবার অনেকে আছে এসএসসি পরীক্ষা দিয়েছে, তুমি তো এসএসসি তো বোর্ডে প্রথম হয়েছে, তো এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আবার 2 বছর পরে পরীক্ষা হয়, সেক্ষেত্রে এইচএসসি তে এসে আবার সেই ভয়টা কাজ করে যে সেই পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা, এটার রেজাল্টের উপরে অনেক কিছু ডিপেন্ড করে, আমি কি করতে পারবো। তো সেই ক্ষেত্রে তুমি কিভাবে রিভিশন দিয়েছিলে? তুমি অনেক পড়েছো, সেই পড়া তাহলে অনেক রিভিশনও অনেক বেশি থাকে, সেই রিভিশনের জাতাকলে তুমি পিষ্ট হও নাই বলেই তুমি ভালো করতে পেরেছো। সেই রিভিশনটা কিভাবে দিতে, এবং তোমার যেই একটা পরীক্ষার যে ভীতিটা বা পরীক্ষার সময় যে ভয় কাজ করে, উত্তেজনা, অনিশ্চয়তা থাকে, এগুলো তুমি কিভাবে ম্যানেজমেন্ট করেছো সেটা একটু বলবা। আর পরীক্ষার দিন যে সকালে অনেকে পড়ালেখা করে, তুমি করেছিলে কিনা, বা পরীক্ষার সকালে কি পড়েছিলে, এবং তোমার খাদ্যাভ্যাসটা কি ছিল? খাদ্যাভ্যাসও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একজন ভালো স্টুডেন্ট হতে গেলে। আর তুমি তো দেখি সবসময় মুচকি মুচকি হাসো, তার মানে বেশ চাপটা তোমার একটা কম থাকে। এটা একটু আমাদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ ভাই, আপনি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বলছেন যে টেনশন। টেনশন এবং হচ্ছে যে একটা হ্যাপোজার্ডনেস, এটা প্রত্যেকটা স্টুডেন্ট, মানে যারা পরীক্ষার্থী, তাদের একটা পরীক্ষার অংশ হচ্ছে চিন্তা। এটা পরীক্ষার অংশ, কারণ পরীক্ষা আসলেই তাদের হচ্ছে চিন্তা কাজ করে, কারো বেশি কারোর কম। তবে সবারই মধ্যে চিন্তা, এটা একটা বিষয়। কারণ বোর্ড পরীক্ষা এটি বাংলাদেশে সব বৃহৎ পরীক্ষা, এবং যে পরীক্ষাগুলোতে সরকার নিজে তত্ত্বাবধান করে, সরকারের বড় বড় উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গরা সেখানে তত্ত্বাবধান কাজ করে। সুতরাং চিন্তার ক্ষেত্রে যেটা বলবো যে চিন্তা ভাবনা আসতে পারে, আর না আসাটা অস্বাভাবিক, আসাটাই স্বাভাবিক। তো চিন্তা আসবে, টেনশন হবে, তবে খুব প্রিপারেশন যার ভালো, তার সে খুব বেশি চিন্তিত হবে না, এবং তার আমি যে বলছি যে সে প্র্যাকটিস করছে অনেক বেশি, তার একটা কনফিডেন্স গ্রো করে, যেহেতু সে মেড ইজি টেস্ট পেপার
বড় বড় স্কুল কলেজের প্রশ্নগুলো সেই স্ট্রাকচার গুলো সম্পর্কে সে অবগত, সে জানে যে বোর্ড পরীক্ষায় যেহেতু ৩টা ক্যাটাগরিতে প্রশ্ন হয়, পাস মার্ক থাকে, মিড রেঞ্জ এবং হাই রেঞ্জে প্রশ্ন থাকে। ৩টা ক্যাটাগরির প্রশ্ন থাকে। সুতরাং সে সবকিছু সম্পর্কে অবগত থাকে যে কেমন ধরনের প্রশ্ন আসবে এবং সে কিভাবে উপস্থাপন করবে এবং কোনগুলো করবে সেগুলো সে বুঝতেই পারে। সুতরাং তার ক্ষেত্রে চিন্তাটা থাকলেও খুব বেশি সে চিন্তিত হয় না, বা চিন্তিত হলেও তার ক্ষেত্রে সেটা খুব বেশি বিঘ্নতা ঘটায় না। পরীক্ষার হলে আ যখন যাই সেক্ষেত্রে আমাদের যেহেতু গার্ডিয়ানরা বাইরে থাকে প্রত্যেকের, এটা বাংলাদেশের একটা কালচার। সবাই অনেকে বাইরে হলের বাইরে পরীক্ষার আগেও অনেকে পড়াশোনা করে। অ্যা এটা আমার মনে হয় না যে দরকার আছে। আসলে আ যে পরীক্ষার আগের দিন আ রাত জাগার তো কোনো মানেই নেই। যত দ্রুত ঘুম পড়া যায় ততই ভালো। তবে রিভিশনের ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, আ ওই যে আ যে প্রশ্নগুলো সে সলভ করছে এবং সলভ করতে যেখানে তার মানে ৩০ টা এমসিকিউ সাপোজ সে সলভ করেছে, সেখানে তার ৬ টা ৭ টা যে সমস্যাগুলো সেগুলোকে সে, বা যেগুলো হয়নি সে চিহ্নিত করে রাখছে। এইগুলোকে সে, এই চিহ্নিত প্রশ্নগুলোকে সে রিভিশন দেবে। সম্পূর্ণ দেওয়ার কোনো দরকার নেই। আমার মনে হয়। আর এই অর্থাৎ যেখানে তার সমস্যা, আগে সে প্র্যাকটিস করার সময় সম্মুখীন হয়েছে সেগুলোকে সে রিভিশন দিবে পরীক্ষার আগে। এটুকু করলেই আ আমার মনে হয় যে খুব বেশি তার প্যারা হবে না। আর আ প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে অ্যা দেখা যায় যে বাংলা ক্ষেত্রে যেমন আ যাওয়ার আগে মানে পরীক্ষার আগের দিন সে গদ্য এবং পদ্য এর পাঠ পরিচিতির যে কোথা থেকে কোনটা কোন সংকলন, কত নম্বর অনুচ্ছেদ, এটা শুয়ে বসে সে জাস্ট একটু পৃষ্ঠা উল্টালো। একটা অধ্যায়ে সে পৃষ্ঠা জাস্ট চোখ দিয়ে সে পৃষ্ঠা উল্টালো। যে সে যেহেতু তার হচ্ছে সেখানে আইডেন্টিফাই করা আছে যে প্রত্যেক লাইনের যদি গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকে, তাহলে তার চোখে এসে যাবে। লাইন বাই লাইন পড়ার কোনো দরকার হয় না। কারণ সে আগেই সে পড়ে রাখছে। তো যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সে সেগুলোকে আসলে রিভিশন দেবে। সেগুলো রিপিট সে করবে। এইগুলো করলে আমি মনে করি যে রিভিশনের পার্টটা হয়, শেষ হয়। আর আ টেনশনের বিষয়টা তো পরীক্ষা যত দেবে সে, পরীক্ষা যত বেশি ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট যত বেশি সে ভালো হবে, সে তত বেশি কনফিডেন্ট হবে। চিন্তা ভাবনা, দুশ্চিন্তা, ওয়ারিডনেস, তার মধ্যে টেনশন, এগুলো আসবে বলে আমি মনে করি। আসলেও খুবই কম, এবং তার মধ্যে কনফিডেন্সটা তার ফলে আ একটা গুরুত্বপূর্ণ আরকি ভূমিকা পালন করে। আর তোমার যে প্রস্তুতি, তুমি কি জানতে? তুমি তো প্রথম হয়েছিলে, যেহেতু এসএসসি তেও প্রথম ছিলে, সেহেতু একটা তুমি প্রত্যাশা তোমার ছিল, এটা বোঝাই যায়। ঠিক আছে, তো প্রত্যাশার জন্য তুমি পড়ালেখাটা বেশ ভালো করেছো। তুমি এটা একটু বলবা, আমার এটা জানার খুব ইচ্ছা, যে তুমি এইচএসসি যখন এইচএসসি লেভেলে ছিলে, তখন কি অ্যাডমিশনের কোনো প্রস্তুতি তুমি নিয়েছিলে? মানে এখানে এটা আমি কখনোই এইচএসসি তে, একটু শুরু থেকে বলবে, একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল। আচ্ছা, মানে এইচএসসি লেভেলে আ সম্পূর্ণভাবে অ্যাডমিশন কেন্দ্রিক হওয়া, এটা আমি মনে করি খুব বেশি দরকার না। আ কারণ এইচএসসির যে আমাদের পাঠ্যপুস্তক, আ এটা অ্যাডমিশনে বাংলার ক্ষেত্রে আমি মনে করি যে ইন্টারমিডিয়েটের যে বাংলা আছে সেটা কাজে দিচ্ছে। ইংলিশের ক্ষেত্রে গ্রামাটিক্যাল আইটেম গুলো ফার্স্ট পেপার সেখান থেকে কাজে দিচ্ছে। জিকের ক্ষেত্রে যার পৌরনীতি সুশাসন আছে, যার ইতিহাস আছে, ভূগোল, মানে এই যে সাবজেক্ট বাংলাদেশ বিষয় বলি, তার এইগুলো কাজে দিচ্ছে। সুতরাং আমি মনে করি যে ইন্টারমিডিয়েটেই আ যে অ্যাডমিশন মুখী হওয়ার কোনো দরকার নেই। পাঠ্যপুস্তকে যেগুলো মানে বোর্ড কর্তৃক নির্ধারিত সিলেবাস,
এবং সেগুলোকে যদি ভালোভাবে সে সম্পর্কে সেইগুলো সে প্রশ্নগুলো এবং প্রশ্নের উত্তরগুলো সম্পর্কে সে অবগত থাকে, সে অ্যাডমিশনেও তার কাজে দিবে। কিন্তু প্রস্তুতি নেওয়ার বিষয়টা আমার মনে হয় না এইচএসসি লেভেলে আমি নেইনি এবং নেওয়ার দরকার আছে খুব বেশি। আর কারণ এই যে আইসিটি আছে, আইসিটি ক্ষেত্রেও সেই একই বিষয় আমাদের অ্যাডমিশনেও আইসিটি কিন্তু আসে। আইসিটি থেকে প্রশ্ন আসে। প্রতি বছরই আসে। এবং সুতরাং যে ভালোভাবে বইগুলো পড়ছে সে কিন্তু আমি একটা বিষয় বলতে চাই, সেগুলো এড করতে চাই, সেটা হচ্ছে যে দৈনিক যে বিষয়গুলো যেগুলো ঘটতেছে নিউজ পেপার পড়া বা একটা কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে একটু দেখা, বা কিছু কিছু ওই যে ৩ মাসের একটা সিরিজ বের হয় বা ১ মাসের একটা সিরিজ বের হয় কিছু জুবায়ের ভাইয়ার, সে এইগুলো দেখতে পারে। আর আসলে বিশ্বে কোথায় কি ঘটতেছে এই সম্পর্কে সে অবগত থাকতে পারে। এটা থাকাটা ভালো। এটা মানে সময়ের সাথে চলা। এগুলো আচ্ছা পাশাপাশি সেই আচ্ছা, বেশ চমৎকার বলেছ। আর এখানে যারা কমেন্ট করেছ এবং করেছেন এবং পরবর্তীতেও যারা দেখবেন কমেন্ট করলে ইনশাল্লাহ আমি প্রত্যাশা করি যে স্বাধীন উত্তর দিয়ে দিবে। এবং যাদের কেউ এইচএসসি পরীক্ষার্থী অবশ্যই এই ভিডিওটা দেখাবেন। অন্তত এই ছোট ছোট কথার মাধ্যমে কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট করা সম্ভব। যেমন কোনগুলো কোশ্চেন সিলেকশন করতে হয় চমৎকার ভাবে বলেছে, কিভাবে প্রস্তুতিটা নিতে হয় এবং অ্যাডমিশনের পড়াটা কিভাবে মিলিয়ে নিতে হয় সেটা কিন্তু চমৎকার ভাবে বলেছে। আর কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। তো আমি যে জিনিসটা তোমার কাছ থেকে চমৎকার ভাবে জানলাম যে অ্যাডমিশনের পড়াটা কিন্তু সমন্বয় করে তুমি একদম যথাযথই বলেছো যে বাংলা ইংরেজি এগুলো তো মোটামুটি আমরা বোর্ডের যে পড়াগুলো গল্প কবিতা নাটক উপন্যাস এবং পাঠ্য বই ইংরেজিরও যদি আমরা ভালো করে পড়ি একটু রিটেন যদি প্র্যাকটিস করি তাহলে কিন্তু অ্যাডমিশনের জন্য হয়ে যায়। আর জিকের জন্য কেউ চাইলে কারেন্ট অ্যাফেয়ার্স বা যে কোনো পেপার পত্রিকা বা একটু সচেতন ভাবে যে নিউজগুলো আসে সেগুলো জানলেই চলবে। এটা চমৎকার ভাবে তুমি বলেছো, সেটার সঙ্গে আমি একমত। এখন যদি যারা এইচএসসি পরীক্ষা দিবে এই বছর, আর অর্থাৎ আর মাত্র 15 দিন পরে পরীক্ষা, 14 দিন পরে, তো তাদের উদ্দেশ্যে তুমি একদম ধরে নাও তোমার ছোট ভাই, আপন ছোট ভাই বা ছোট বোন যদি থাকতো, তুমি কি পরামর্শটা দিতে যে এই কাজগুলো কর আর এই কাজগুলো করিস না? কি কোন পরামর্শগুলো তুমি স্পেসিফিক ভাবে দিতে তোমার আপন ভাই বা বোন থাকলে? তারা ৩০ তারিখ থেকেই তাদের পরীক্ষা শুরু হচ্ছে। তো এখানে আমি তাদেরকে, আমার ছোট ভাই বোন যারা পরীক্ষার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই যে এখন পরীক্ষা এক্সামিনেশন ইজ নকিং এট দ্য ডোর। সুতরাং নতুন ভাবে পড়াশোনা, নতুন কিছু টপিক পড়া, এই বিষয়গুলো আর দরকার নেই। মানে নতুনত্বের ভিতরে তোমার আর যাওয়ার দরকার নেই। তোমার এখন যেটা প্রয়োজন সেগুলো সেটা হচ্ছে, আমি মনে করি দিনে অন্তত ১ ঘন্টা তোমার হ্যান্ড রাইটিং প্রয়োজন। যে কোনো টপিকস এর উপরে, সেটা ইংলিশ ক্রিয়েটিভিটি হতে পারে, যে যে কোনো একটা টপিকস হতে পারে, প্রেজেন্ট হতে পারে, বা তোমার যে কোনো বিষয়ে ক্রিয়েটিভিটি একটা রাইট আচ্ছা, ইংলিশের ক্ষেত্রে। এটা এটা একটু আমি বলে নেই। স্বাধীন একটু আমি বলবো, এটা বারবার ভুলে যাচ্ছি। স্বাধীন কিন্তু এই লাইভের বিভিন্ন পার্টি বহুবার বলেছে যে লিখার বিষয়ে, যেমন হাতের লেখা ভালো, যাদের হাতের লেখা ভালো এটা একটা বেনিফিট পায়, কিন্তু যখন দেখবে হাতের লেখা ভালো কিন্তু লেখার হাত ভালো নয়, অর্থাৎ যা লিখেছে সেটা ভালো নয়, তখন কিন্তু হাতের লেখা সুন্দর হলেও কোনো কাজের নয়। এটা একটা মূল ফ্যাক্ট। তো সেই ক্ষেত্রে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, অর্থাৎ যাদের হাতের লেখা, হতাশ হওয়ার কোনো দরকার নাই। কিন্তু ভালো করতে গেলে আবার হাতের লেখার কিন্তু প্রয়োজন আছে। এখন হাতের লেখা কতটুকু সুন্দর হওয়া বাঞ্ছনীয়, সেটা হলো কি পড়তে যেন সহজেই বুঝতে পারো যে এটা ম লেগেছে নাকি দন্ত স লেগেছে। ঠিক আছে, এটা কি লিখেছে সেটা যেন পড়তে কোনো ধরনের অসুবিধা না হয়। যেহেতু শিক্ষকদের সব থেকে
বিরক্তকর কাজ হলো খাতা দেখা, আবার বিরক্তর মাঝে যদি আর একটা বিরক্ত হয় যে তুমি কি লিখেছো সেটা বোঝা যায় না, বা এমন ভাবে লিখেছো যে আমাদের শিক্ষকরা যেটা বলতো যে খাতার উপরে তেলে পোকা ছেড়ে দিয়েছে, তো এমন তেলে পোকা ছেড়ে দিয়েছে এমন যেন তোমার হাতের লেখা না হয়। একটু লেখাটা তুমি নিয়ন্ত্রণে লেখো, অন্তত তোমার লেখাটা পড়ে যেন বুঝতে পারে। আর লেখা ভালো হলে তো বেনিফিট, কিন্তু এমন লেখা ভালো কিন্তু লেখার কন্টেন্ট ভালো নয়, অর্থাৎ হলো আহ হাতের লেখা ভালো কিন্তু লেখার হাত ভালো নয়, সেই ক্ষেত্রে কিন্তু ভালো লেখাও তোমাকে বাঁচাতে পারবে না। আর মেন হলো প্রথম পরীক্ষায় বেশিরভাগ স্টুডেন্টেরই যেই ভুল সমস্যাটা হয় সেটা হলো হাত চলে না। কারণ যেহেতু একটা কিন্তু স্বাধীন বারবার একটা কথা বলেছে যে যতটা সম্ভব পরীক্ষা দেওয়া, তুমি যত বেশি পরীক্ষা দিবা তুমি তত ভালো রেজাল্ট করতে পারবে। ও যে পয়েন্টগুলো বলেছে অসাধারণ পয়েন্ট, আমরা অনেক সময় পরামর্শ দিতে কিছু কিছু বাদ পড়ে যায়, কিন্তু আজকে ওর আলোচনায় কিন্তু কিছু বাদ পড়ে নাই। এমনিতে কিন্তু বোর্ডের প্রথম হয় নাই দুটা পরীক্ষায়, তো একজনকে বলছে যে পরীক্ষা দেয় প্রথম হয়, ঠিক আছে, এরকম বোর্ড পরীক্ষায় এসএসসি তেও প্রথম, এইচএসসি তেও প্রথম, এটা কিন্তু চারটিখানি কথা নয়, এটা কিন্তু বহুত বড় কথা। তো ওকে বলেছে যে আপনি এত প্রথম হন কেন, তো বলছে আমি যে প্রথম কিভাবে হতে হয় সেটা আমি জেনে গেছি। তো স্বাধীনও কিন্তু আসলে জেনে গেছে যে কিভাবে প্রথম হতে হয়, আর সেটা কিন্তু পাবলিকলি সে বলছে, পাবলিকলি সে কিন্তু বলছে। তো এটা তুমি যদি ইমপ্লিমেন্ট করতে পারো তুমিও কিন্তু অনেক ভালো করতে পারবা। তো ও কিন্তু সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ বলেছে, তো সেগুলো কিন্তু আমরা আগে আলোচনা করেছি। তো এখন যেটা বারবার ও বলছে পরীক্ষা দিবা পরীক্ষা দিবা পরীক্ষা দিবা, পরীক্ষা দিলে যে কাজটা হয় তুমি যা লিখছো পরীক্ষার হলে ইনফরমেশন গুলো কিন্তু আসে না, সাজিয়ে গুছিয়ে আসে না। বারবার পরীক্ষায় কিন্তু আমরা এক জিনিসই লিখি, আমরা কিন্তু জানিও যে এগুলো ইন্টারমিডিয়েট পরীক্ষায় আসবে, কিন্তু তারপরে আমরা পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট করতে পারি না। এর মূল কারণটা হলো কি, আমাদের এই যে যে গাইতে গাইতে গায়েন হয়ে যায়, ঠিক পরীক্ষা যদি আমরা ঠিক মতো বারবার দেই ওই ইনফরমেশন গুলো কিন্তু মাথায়, পরীক্ষার হলে তুমি যেটা লিখবে সেটা কিন্তু মানুষ খুব কম বলে, আবার কোনটা লিখতে গিয়ে তুমি আটকে যাও সেটাও কিন্তু ভুলে যাও। যেমন বাবরের সম্বন্ধে লিখছো, বাবরের বাবাকে ছিল, আকবরের বাবাকে ছিল, এটা তুমি লিখতে গেলে ভুলে যাও, কিন্তু একবার যখন মনে রাখবে যে আকবরের বাবাকে ছিল, এটা যখন আটকে যাবে তখন তুমি বুঝতে পারবে যে এই ধরনের কোশ্চিন আমি আটকে যাই, এই ধরনের ইনফরমেশন গুলো আমি ভুলে যাই, সালগুলো ভুলে যাই, বা চিত্র আঁকাতে এটা ভুলে যায়, বা মহাসাগরের স্রোতগুলোর বিষয়ে এগুলো ভুলে যায়, বা সায়েন্সের বিষয়ে থাকলে এই জিনিসগুলো আমার ভুল হয়ে যায়, এগুলো তুমি বুঝতে পারবে। আর পড়ার সময় কিন্তু তুমি বুঝতে পারবে এই ইনফরমেশন গুলো আমি আর একটু জোর দিয়ে পড়তে হবে, কারণ পরীক্ষার হলে এগুলো আমি ভুলে যাব। আর দ্বিতীয় কথা হলো যে একটা বিষয় যখন প্রথম লিখবে তখন দেখবা যে হাত একটু আটকায় যায়, যেমন নতুন রাস্তা চিনতে একটু অসুবিধা হয় প্রথম প্রথম গেলে, রাস্তা অনেক বেশি মনে হয়, দূর মনে হয়। ঠিক অনুরূপ ভাবে লেখার ক্ষেত্রেও যখন একটা বিষয় প্রথম তুমি লিখছো তখন লিখতে কিন্তু বেশি সময় লাগে, আর বারবার লেখার মধ্যে থাকলে কিন্তু তুমি অল্প সময় লিখতে পারো। আর প্রথম যে এইচএসসি পরীক্ষার প্রথম যে পরীক্ষাটা হয়, প্রথম পরীক্ষার বেশিরভাগ স্টুডেন্ট টাইম ম্যানেজমেন্ট ভালো করে করতে পারে না, প্রথমগুলো খুব ভালো করে লেখে, শেষে লিখতে পারে না। কারণটা কি? কারণ হলো মোটামুটি যারা মডেল টেস্ট দিয়েছো, মডেল টেস্ট দেওয়ার পরে 10-15 দিন আর কোনো লিখাই লেখো না, শুধু তোমরা রিভিশন দাও, কারণ লিখতে যে বেশি সময় লাগে সেই জন্য তোমরা কি করো, বারবার রিভিশন দাও। কিন্তু এখন পরীক্ষার হলের যাওয়ার অন্তত 30 তারিখে পরীক্ষা হলে 27-28 তারিখ অন্তত কিন্তু লিখবে, অনেকটা লিখবে, 29 তারিখ অনেকটা লিখবে, তাহলে হাতটা তোমার হাতের ব্যায়ামটা হয়ে যাবে, হাতটা চলতি থাকবে, তাহলে পরীক্ষার হলে কিন্তু তুমি পরীক্ষার প্রথম পরীক্ষাটা ভালো করে দিতে পারবে। আমি কিন্তু এটাই বলছি যে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু পরীক্ষার প্রথম পরীক্ষায় হাত চলে না, তারপরের পরীক্ষাগুলোতে হাত কিন্তু চলে। তো এটা কিন্তু এই লাইভের বহুবার কিন্তু এই কথাটা বলেছে, বেশি বেশি পরীক্ষা দাও, হাত চলতির মধ্যে রাখো এবং লিখার মধ্যে রাখো। যেহেতু 80% স্টুডেন্টের প্রথম পরীক্ষাটা এই হাত চলবে না, টাইম ম্যানেজমেন্ট করতে পারবো না, সেহেতু এটা কিন্তু আমি একটু জোর দিয়ে বললাম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি শুনলে হবে না, এটাকে অবশ্যই মাস্ট হ্যাভ টু বি ইনফরমেটিভ, এটাকে অবশ্যই তথ্যবহুল হওয়া প্রয়োজন এবং নির্ভুল। যে একটা বিষয়ের টপিক সে লিখতেছে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় মানে সেই সম্পর্কে সে অবশ্যই তাকে হাইলাইট করতে হবে। এটা মিস করলে হবে না, এটা তো অবশ্যই করাই লাগবে ভালো
শুধু লিখলেই লেখা ভালো হলেই হবে না। আবার যারা লেখা খারাপ তাদের ক্ষেত্রেও ফ্রাস্ট্রেট হওয়ার কারণ নেই। কারণ পড়তে পারে, আপনি যেটা বলছেন, যেন পড়তে পারে টিচাররা, সেটার জন্য হয়, বিরক্তির কারণ না হয়ে দাঁড়ায়। এটা অবশ্যই মাথায় রাখতে হবে এই 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 বিষয়। আর রিভিশনটা তো বললামই যে যেগুলো সে আগে পয়েন্ট আউট করে রাখবে, যে সমস্যাগুলো, সে সেই সমস্যাগুলোকেই মানে সেই সমাধান দেখে যাবে এটা। আর প্রতিদিন যে একটু লেখার যে প্র্যাকটিসটা, এটা আপনি যেটা বললেন 27-28 তারিখ পর্যন্ত এটাকে নিয়ে যে কন্টিনিউয়াস করতেই হবে। এটা করলে সে পরীক্ষা হলে অনেক বেনিফিট পাবে সে। টাইম ম্যানেজমেন্টেও খুব ভালো একটা বিষয় আসবে। এবং হাইলাইট করা, কালার পেন দিয়ে একটু যদি হাইলাইট করে দিতে পারে, কারণ অনেক সময় দেখা যায় যে অনেক প্রশ্ন লিখতে লিখতে দেখতে দেখতে স্যারেদের হয়ে যায়, মিস্টেক হয়ে যায়, কিন্তু কালার পেন ইউজ করা থাকলে সেটা হওয়ার সম্ভাবনা খুবই কমই থাকে। আর এই যে আহ, উদ্ধৃতি চিহ্ন যেগুলো আমরা বলি উপরে যে কমা দিয়ে, সেটাকে যে আমি ধরেন লিখলাম যে উদ্দীপকের সাথে বক্সারের যুদ্ধের মিল বা সাদৃশ্য রয়েছে। প্রথমে আমার একটা বিষয় কি, একটা যে যেটা উত্তরে প্রশ্নে চাইছে সেটাকে প্রথমেই লিখতে হবে যে এটা বক্সারের যুদ্ধের সাথে সামিল। তো এটাকে প্রথমেই আমাকে হাইলাইট করতে হবে, এবং এই সেন্টেন্সটার ভিতরে বক্সারের যুদ্ধে কে আমার একটু হাইলাইট করতে দিতে, যেন সে টিচারের একটু নজরে আসে, এবং একটু প্যারা প্যারা করে সেই রিলেটেড, কারণ বক্সের যুদ্ধ সে লিখছে, সেই বক্সের যুদ্ধ রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ যে বিষয়, মীর কাসিম সহ যারা যুদ্ধ করছে, কত সালে হয়েছে, কত তারিখে হয়েছে, কতজন সৈন্য ছিল, যা কাদের সাথে হয়েছে, কেন হয়েছে, এই বিষয়গুলোকে সে গুরুত্বপূর্ণ যে ইনফর্ম, এই সম্পর্কে সে ইনফর্ম করবে, তথ্য সেগুলো সে উপস্থাপন করবে খাতায়। এই। আর এমসিকিউ এর ক্ষেত্রে আমি বলবো এটা খুবই ইফেক্টিভ হবে, যে আগে বলছি যে জ্ঞানমূলক যেগুলো, সেগুলোকে প্রথমেই দেখা মাত্র সেগুলো উত্তর করে নেয়, উদ্দীপকে তারপরে যাওয়া। কারণ উদ্দীপক পড়লে সেটাকে ভাবনা চিন্তার একটা বিষয় আছে। 4টা যে থাকে, অপশন দেওয়া থাকে, কাছাকাছি প্রায় সব। এগুলো দেখতে যায় দেখা যায় যে এমসিকিউ শেষ করতে পারে, তখন লাস্টে দ্রুত দিয়ে দেয়, না পড়ে না বুঝেই দিয়ে দিতে। সুতরাং এটা তাহলে তাহলে তারা এই এই সমস্যাটা ফেস করবে না, যদি তারা এই এমসিকিউ এর ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখে। আর সিকিউ তো গেলই। আর এভাবেই, আর পরীক্ষার আগের দিন অবশ্যই আমি বলবো যে এই কয়েকদিন একটু, যেহেতু আমরা সবাই ফোনের প্রতি একটু অ্যাডিক্টেড বেশি, একটু ফোন কম চালানো, কম চালানো বলতে চালানো যতটাই কম করা যায় ততটাই ভালো। আহ, অন্তত এটা আমি মনে করি অ্যাডমিশন পর্যন্ত রানিং রাখতে পারলে ভালো। অ্যাডমিশনের সময় যেহেতু একটু লাগে, যেহেতু কোথায় কি ঘটতেছে দেশের বিদেশে এই সম্পর্কে একটু অবগত হওয়া যায়, কাজেও ব্যবহার করা আর কি। তবে এই সময়টা একটু পড়াশোনার মধ্যে থাকা এবং রিল্যাক্স থাকা, থাকা খাওয়া, মানে সবসময় মানে একটানা পড়ে যাচ্ছে এরকম না। একটানা পড়ার মধ্যে কোনো বেনিফিট আমি মনে করি আসে না। পড়ার মধ্যে অবশ্যই ব্রেক নেওয়া উচিত, একটু হাঁটাচলা করা উচিত, এবং আনন্দের সাথে পড়াশোনা করা উচিত। এগুলোকে তারা কন্টিনিউয়াসলি, যারা 24 সালে আছে তারা 27-28 সাল পর্যন্ত যাবে। এবং আচ্ছা, হ্যাঁ, স্বাধীন, তুমি যে কথাটা বলেছ এটা বেশ সকলেই জানতে চায়, তোমরা যারা ভালো করেছো, যে তোমাদের পড়ার রুটিনটা কি ছিল, পড়ার রুটিনটা কি ছিল, আর একটা ব্রেক দিয়ে দিয়ে এটা ব্রেকের সময় কি করতা, সেটা একটা ফ্যাক্ট। আর একটা হলো বিষয়, তুমি বলেছো আনন্দের সঙ্গে পড়ালেখা, আনন্দের সঙ্গে কিভাবে পড়ালেখা হয় এটা একটু আমাকে আমাদেরকে জানাবা। এটা অনেকেই বলে যে আনন্দের সঙ্গে পড়ালেখায় কিভাবে আনন্দময় করা যায়, এই বিষয়ে একটু যদি বলতে। প্রথমত একটা বিষয়, আহ, একটা বিষয় নিয়ে দীর্ঘক্ষণ পড়ে থাকা যাবে না। যদি মাথায় না ঢোকে সেটাকে আহ, সেই সময় স্থগিত থেকে অন্য বিষয়ে সে পড়াশোনা করবে। বা আনন্দের সাথে বলতে কি, পড়াশোনাটাকে বুঝে পড়া। যখন একটা স্টুডেন্ট একটা টপিকস বা একটা পড়াশোনাকে বুঝে পড়বে, সে সেটার ভিতরে আনন্দ খুঁজে পাবে। আনন্দ কখন আসে?
যখন একটা প্রশ্ন দিলে আমি সেটার উত্তর করতে পারি, যে না আমি পারতেছি। কারণ আমি আমি এই একটা বিষয়, আমি বক্সারের যুদ্ধ নাকি পলাশির যুদ্ধ, এটাকে আইডেন্টিফাই করতে পারছি। এখানে আমার হচ্ছে বিষয়টা, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইখানে, যে আমি আইডেন্টিফাই করতে পারলাম কিনা। আমি, অনেকে আছে যে অনেক পড়ে কিন্তু আইডেন্টিফাই করতে পারে না বা প্রশ্নটা ধরতে পারে না। এটা কেন হয়? যে একটানা পড়ে এবং না বুঝে পড়ে, কি পড়তেছে সে মানে বুঝতে পারে না, বা বুঝে পড়ার চেষ্টা করে না, বা সেটার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় কি, কোনটা মনে রাখা দরকার। সব তো মনে রাখার দরকার নেই, কোন বিষয়টা মনে রাখার দরকার, সেই বিষয়টা সে যদি মনে রাখে, সেটাকে সে অ্যান্সার করতে পারবে, তখন সেটা আনন্দ, মানে বুঝে পড়লে যেটা। এবং একটানা পড়ার দরকার। একটা রুটিন, সকালে কিছু, সকালে ভাগ করে না, সকাল বিকাল রাত সে ভাগ করে নেবে নিজের সুবিধা মতো। সে কোন সাবজেক্টটা সকালে পড়তে চায়, সকালে যদি এমসিকিউ পার্টটা পড়ে তাহলে বিকালে সিকিউ পার্টটা পড়লো, রাত্রে একটু লেখালেখি করলো, বা তার মতো করে সে বইটা, বা যেটা করলে তার সুবিধা মনে হয়, তার সময়টাকে সে সেভাবে রুটিন করে নিতে পারে। হ্যাঁ, তবে আরেকটা বিষয়, এখন রাত জাগা, এটা সবার ক্ষেত্রে একটা রোগের পরিণত হয়েছে। এই রাত জাগাটা থেকে সবাই বেড়ে আসা উচিত, যে যত মানে ভালো হয়। রাত কম জাগা, মানে এটাকে, এটা থেকে বেড়ে আসতে পারলে আমি মনে করি যে স্টুডেন্টদের অনেক ভালো। এটা এই কম, তুমি কি রাত তো যারা জাগতে? এসএসসি, তোমার সময় কি আমি তুমি রাত জাগতে? রাত জাগা বলতে আমি সর্বোচ্চ 12, পরীক্ষার এই যে এমন সময় এসে আমি খুব বেশি রাত জাগতাম না, 12টা 12:30, সর্বোচ্চ হলে এইরকম। কিন্তু আমি কখনোই এর এক্সটেন্ড করতাম না। এর আগে হয়তো অনেক রাত জাগছি, এমনি পড়াশোনা করতাম আর কি, আড্ডা করে আবার এসে পড়তাম, এইভাবে আর কি রাত জাগা হয়েছে। বাট তো হচ্ছে পড়াশোনার ভিতরে আসলে পড়াশোনার ভিতরে আনন্দটা খুঁজে বের করে নিতে হবে। এটা আচ্ছা করতে পারলে ওই যে বুঝে আচ্ছা হ্যাঁ, আচ্ছা, তুমি দুটার কথার অবতারণা করেছো যে কিভাবে পড়ালেখা আনন্দময় করতে হয়, সেটার মধ্যে তুমি বলেছো যে বুঝে পড়তে হবে। এটা মূল, তোমার কথার মূল ছিল। তো এটা এটা আসলে মানে আমার, তুমি যে কথাগুলো বলতেছো আমি রিলেট করতে পারছি, আর আমার হাসি পাচ্ছে ব্যাপারটা, বুঝছো? যে বুঝে পড়তে হবে, পড়ালেখা আনন্দময় করার জন্য বুঝে পড়তে হবে, এমনিতেও বুঝে পড়তে হবে। বুঝে না পড়লে কোনো দিনই ভালো করতে পারবো না, তুমি যতই চেষ্টা করো। তা আমার সময় বন্ধু অনেকে এই কাজটা করতো, যে টানা মুখস্থ করে ফেলতো। একটু যে বুঝবে তা না, আর মুখস্থ করার ক্ষমতাও তাদের অসাধারণ। একদম ওই যে ওই সময় যে গাইড বইগুলো ছিল ভাই, একদম মোটামুটি লিখে দিয়ে চলে আসতো, পয়েন্ট একটাও মিস যাইতো না। এটা একটা বিষয়। তো ওই এগুলো আসলে মুখস্থ কত মুখস্থ করবে, আবার মুখস্থ করলে এদিক ওদিক হয়ে যেতে পারে। যেমন আমার আমার ক্ষেত্রে আমার ইসলামের ইতিহাসে আমি পড়তে খুব মজা লাগতো। ইসলামের ইতিহাসে আমি খুব ভালো মার্কস পাইতাম। ইতিহাসে আমি সবসময় ভালো মার্কস পাইতাম। আমার 9-10 আমার নাম ঐতিহাসিক ছিল, ব্যাপারটা বুঝছো? মানে ইতিহাস খুবই ভালো লাগতো। তো এটা হলো, তো আমি একমাত্র যে ইসলামের ইতিহাসে ইয়ে পাইছিলাম, মানে লিখে তো শেষ করতে পারে না, কিন্তু আমি A+ পাইছিলাম কলেজের পরীক্ষাতেও। এবং স্যার বলছিল যে আমি A+ 10 বছরের মধ্যেই প্রথম তোমাকে আমি দিচ্ছি। এর আগে 10 বছর কেউ কলেজে A+ পায় না ইয়েতে, ইসলামের ইতিহাসে। তো ও ও কি করছিল, ও বলে তোর থেকে আমি ভালো করবই সেকেন্ড ইয়ারে, ব্যাপারটা বুঝছো, সেকেন্ড পার্টে। তো ও যেই সমস্যাটা হয়েছিল কি, দেখো, স্যার ওর খাতাটা বলছে তোমারে কত দেওয়া যায়, একদম চমৎকার লিখছে, একদম চমৎকার লিখছে, অসাধারণ লিখছে পুরা। দেখেন নোটে একটা পয়েন্টও মিস যায় নাই, কিন্তু এক জায়গায় শুধু ভুল করছে। এটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত কোথায় করছে, মক্কা থেকে মদিনায়। কিন্তু সে লিখছে, সে যেহেতু আহ, মুখস্থ করা মুখস্থ বিদ্যা, সে মদিনা থেকে মক্কা হিজরত করছে। ঠিক আছে, এখন এই ভুলটা যদি করে তাকে কি মার্কস দেওয়া উচিত বলো? তার মানে তো ওর কনসেপ্ট, মানে একটা ছোট্ট একটা ভুলে সবাই বুঝে ফেললো যে ওর মাথায় আসলে কি আছে। ঠিক আছে না? কারণ এটা তো একদম কমন একটা বিষয় যে মক্কা থেকে
মদিনায় হিজরত করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই না জানলে ইতিহাসের জানাটা কি হইলো? তো এটাই বুঝে বুঝে আমাদের কিন্তু তুমি যেটা চমৎকার বলছো, বুঝে বুঝে পড়লে এটা আসলেই পড়ালেখায় আনন্দ আসে। যে পরীক্ষার জন্য পড়া নয়, জানার জন্য পড়া। এটা যদি কারো চিন্তা ভাবনা থাকে যে আসলে পরীক্ষার জন্য পড়ছি না, আমি জানার জন্য পড়ছি। সেটা অর্থনীতি হোক, ভূগোল হোক, কৃষি হোক, এগুলো সবকিছুই। তাহলে পরীক্ষায় আসলে পড়ালেখায় আনন্দ পাওয়া যাবে। আচ্ছা, ভালো যারা করে মজা করে এলাকায় বলতো যে ভালো করার বিষয়ে কেউ কোনো ভালো কিছু করলে যে এই তুই কোন চালের ভাত খাস, ব্যাপারটা বুঝছিস, তুই এত ভালো করিস, তুই কোন চালের ভাত খাস ভাই। এটা কিন্তু একটা হাসির বিষয়, কিন্তু মজাটা কি, বিষয়টা কি জানো, অবশ্যই অবশ্যই এটা কিন্তু যুক্তিকতা আছে বলেই গ্রামে এত বেশি এই কথার কিন্তু প্রচলন। আসলেই এটা কিন্তু জার্মান একজন দার্শনিক বলেছে, মানুষ তাই চাষে খায়। অর্থাৎ খাদ্যাভ্যাসও কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কি খাচ্ছ। তোমার তুমি ভালো যদি পুষ্টি মাথায় না যায়, তোমার মাথা কাজ করবে না। তুমি যতই কিছু তুমি বলো পড়ো পড়ো পড়ো, মাথায় তো কাজ করবে না। তো সেক্ষেত্রে তোমার খাদ্যাভ্যাসটা একটু ইয়ে করবে, যে পরীক্ষার আগে খাদ্যাভ্যাস, যেমন আমার ঘুম আসে না, কিছু কিছু খাবার আছে যেগুলো টেনশন কমায়, কিছু কিছু খাবার আছে যেগুলো ইনস্ট্যান্ট শক্তি দেয়, কিছু কিছু খাবার আছে যেগুলো খাইলে রাতে ঘুম ভালো হয়। পরীক্ষার সময় মজার বিষয়টা কি হয় জানো, বাপ মাও তো অনেক বেশি এই বিষয়টা নিয়ে সচেতন, যে কালকে বাচ্চার পরীক্ষা, তাকে তো ভালো খাবার খাওয়াইতে হবে। এই জন্য ভালো খাবার বলতেই একটা ভারী খাবার, সেটা মুরগি হতে পারে, সেটা গরু হতে পারে, সেই চমৎকার করে রান্না করে অনেকগুলো দেয়, খাও। কিন্তু বিষয়টা হচ্ছে কি, বেশি যদি রাতের বেলা কেউ বেশি খায়, রাতের বেলা তার ঘুম আসবে না। ও চেষ্টা করলে তো ভরা পেটে ঘুম আসাটা খুবই কষ্টের। এগুলো যেমন ফলমূলের দিকে, গরম দুধ খেলে ঘুম আসে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে তোমার কি স্পেশাল কোনো খাবার এগুলো বা এই বিষয়ে যদি আমাদেরকে একটু শেয়ার করতে। বলতে চাচ্ছ না যে এটা কেমনে বলি, ঠোঁটে কামড় দিচ্ছ। এগুলো অনেক কথা কিন্তু বলে না যারা ইন্টারভিউ, আমি অনেক মানুষের ইন্টারভিউ নিয়েছি তো, তো বিশেষ করে গুরুত্বপূর্ণ বিষয়গুলা, ব্যাপারটা হচ্ছে অনেকে বলে কি যে জানো, যে ও হলো পরীক্ষার যখন একজন স্টুডেন্ট ভালো করে, যেমন আমরা বলি যে যে বেশি পড়ালেখা করে তার মাথায় বুদ্ধি কম, এই কম, আমি তো অল্প পড়ে ভালো রেজাল্ট করছি। বা যারা ব্যাক বেঞ্চার, সারা জীবন ওই প্রথম বেঞ্চে পড়ে পড়ালেখা করেছে, ও নিজেকে আবার কিন্তু পরে ব্যাক বেঞ্চার বলে। ব্যাপারটা বুঝছি, এরকম কিন্তু দেখেছি যে বেশি পড়ে আমি কম পড়ে ভালো রেজাল্ট করেছি। ভাই মিথ্যা কথা, পৃথিবীতে কেউ কম করে ভালো রেজাল্ট করে না, এগুলো কিন্তু একদম মিথ্যা কথা। যারা বলে মিথ্যা কথা, এই মিথ্যাবাদীদের কথা যারা শুনবে, যে 100% ভুল করবে। ব্যাপারটা বুঝছো, এই জন্য সবাই কিন্তু কম কথা বলে। আমি অনেক বন্ধুদের দেখেছি এরকম, যে গোসল করে আর পড়া রিভিশন দেয়, এরকম দেখেছি। পড়া নিজে রেকর্ড করে ঘুমানোর সময় কানে শুনতে শুনতে কিন্তু বলে ঘুমিয়ে যায়, এরকম বন্ধুদেরও দেখেছি, এবং তারা অনেক ভালো রেজাল্ট করেছে। তো এগুলো অনেক কথা কিন্তু স্টুডেন্ট কখনোই বলে না, যে সব সময় যেটা অনেকে, বেশিরভাগ মেধাবী স্টুডেন্টরা যেটা প্রকাশ করতে চায়, আমি কম করে ভালো করেছি বা এরকম, বা এই যে তুমি যে আমি কি করেছি, এগুলো অনেক কিছু বলতে চায় না। তো সেক্ষেত্রে আমরা যেটা ছিলাম খাদ্যাভ্যাস, এবং তোমার যে স্পেশাল কোনো কিছু যদি থাকে, এটাকে বলতে পারো যে আমি এভাবে পড়তাম, এভাবে রিভিশন দিতাম। ঠিক আছে। খাদ্যাভ্যাসের বিষয়টা হচ্ছে যে টাইমলি খাওয়া দাওয়া করা, এটা আমি সবসময় মেনটেন করার চেষ্টা করছি। আমার স্টুডেন্ট এইচএসসি লেভেল পর্যন্ত, স্টুডেন্ট যতক্ষণ ছিলাম, আমি বোর্ড পরীক্ষার পর্যন্ত আমি টাইম যেহেতু বাসায় থাকা হতো, আমি এই সময়টা টাইম ম্যানেজমেন্টে, আমি সকালে খাবার সকালের টাইম মতো, দুপুরের টাইমে দুপুরে খাবার, রাত্রে সঠিক সময় খাবার, টাইম আর কি, অ্যাকর্ডিং টু টাইম আমি খাওয়া দাওয়া এটা করছি। স্পেশালি কোনো খাবার দাবার এইভাবে খাওয়া দাওয়া হয় না, তবে দেখা যায় যে বিকাল বেলা হইলে দুধ বা মানে এই বিষয়, দুধের মতো জিনিসগুলো আমি খাওয়া দাওয়ার ভিতরে রাখতাম। আর খেজুর, ছোলা, ছোলাটা সকালে খাইতাম। আমি সকালে ঘুম থেকে বেশি উঠতাম, উঠে বাসার পাশে একটা মাঠ আছে, সেখানে আর কি একটু হাঁটাহাঁটি করে এসে খাওয়া দাওয়া করে, ব্রেকফাস্ট করে তারপরে পড়াশোনা বসতাম। তারপরে দুপুরের দিকে বিষয়টা হচ্ছে যে দুপুরের দিকে কিছু ফল খেতাম, ফলমূল আর কি, বেদানা বা কমলা, এরকম কিছু ফল আর কি। এটা খেয়ে আমি
আচ্ছা, খেয়ে পড়ালেখা করতে আমি বললাম না, যারা প্রথম হয় একদম পুরো একটা প্যাকেজ, তারা সব কাজ ঠিক মতো করতে পারে বলে কিন্তু পরীক্ষায় ভালো করতে পারে। তো সে কিন্তু সব কাজ ঠিক মতো করতো। পড়ালেখা যেমন ঠিক সময় খাবার খেত, নিয়ন্ত্রিত জীবনযাপন করত, পরীক্ষা নিজেকে পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করার জন্য বেশি বেশি পড়তো এবং রিভিশন দিত এবং পরীক্ষা দিত। এবং খাদ্যাভ্যাসের আমরা শুনলাম যে পুষ্টিকর খাবার খেত এবং তার যে ছাত্র হিসাবে ভূমিকা, ছাত্র হিসাবে সে শতভাগ ভূমিকা পালন করত, নিষ্ঠার সঙ্গে টাইম ইউটিলাইজ করত, পড়তো, পড়া রিভিশন দিত। এবং এর সঙ্গে যেটা হয় যে বাবা মারও একটা কিন্তু ভূমিকা থাকে। যদি বাবা মার সঠিক ভূমিকা পালন করে তবেই কিন্তু সন্তানরা ভালো করতে পারে। তো সেক্ষেত্রে 100% তার যেই জীবন ধারণ, খাদ্যাভ্যাস সমস্ত কিছু দেখে বুঝলাম বাবা মা তার শতভাগ দায়িত্ব পালন করেছে, শিক্ষকরাও শতভাগ দায়িত্ব পালন করেছে এবং ভালো করতে পেরেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো স্টুডেন্টদের যে যশোর বোর্ডের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার প্রথম হওয়া স্টুডেন্টের মতামত আমরা শুনলাম, কিভাবে পড়তো, কিভাবে রিভিশন দিত, কিভাবে খাদ্যাভ্যাস কি ছিল, পড়ার রুটিন কি ছিল, পরীক্ষার হলে খাতায় উপস্থাপন কিভাবে করতো, সমস্ত কিছুই আমরা কিন্তু শুনলাম। এগুলো যদি স্টুডেন্টরা মেনে চলে, নিঃসন্দেহে যেই স্টেজেই পরীক্ষা হোক না কেন মেধা তালিকায় শীর্ষে থাকতে পারবে। তো ধন্যবাদ জানাই যে আজকের মতো একটা সময়ে স্বাধীন আমাদের সময় দিয়েছে। মূলত এইচএসসি পরীক্ষার্থীদের তো ঈদের আনন্দ বেশি দীর্ঘায়িত করার কোনো দরকার নাই, পড়ালেখা করতে হবে। জীবনে কিন্তু সব ঈদই ইনশাল্লাহ ভালো হবে যদি পড়ালেখাটা ঠিক মতো করো। তো স্বাধীনকে এই জন্য ধন্যবাদ এই চমৎকার দিনে সময় দেওয়ার জন্য, এবং তার বাবা মাকেও ধন্যবাদ যে এত চমৎকার একটা সন্তান এই দেশবাসী এবং আমাদের দেশকে উপহার দেওয়ার জন্য। আমি যেই কথাটা বলছিলাম যে শিক্ষার্থী হিসেবে তুমি একদম শতভাগ দায়িত্ব পালন করতে পেরেছো, এই জন্য ভালো করেছো। কিন্তু এর সঙ্গে শুধু একজন স্টুডেন্ট ভালো করলে হয় না, তার সঙ্গে কিন্তু বাবা মার সাপোর্ট কিন্তু শতভাগ থাকতে হয়, নয়তো বা কখনোই কিন্তু এই দুটা পরীক্ষায় এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় মেধা তালিকায় শীর্ষে থাকা সম্ভব নয়। এই জন্য আমি বলবো যদি তুমি তোমার বাবা মা সম্বন্ধে কিছু বলতে। বাবা মা আমার হচ্ছে সফলতার পেছনে প্রধানতম আর কি বলা যায়, তাদের সহযোগিতা ছাড়া কখনোই কোনোভাবে আমি এই সফলতা অর্জন করতে পারতাম না। আসলেই এটা সত্যি, কারণ আমার হচ্ছে যখন যেটা প্রয়োজন হয়েছে, সেটা একাডেমিক ইন্সট্রুমেন্টাল দিক হোক বা লাইফ ওরিয়েন্টেড, সেটা সত্যি তারা কখনো ল্যাক রাখে নাই। এবং আমার পড়াশোনার ক্ষেত্রে যতদূর তারা সাপোর্ট করতে পারে, বই কেনা, খাতা কেনা, বা কোনো টিচারের কাছে যদি প্রাইভেট পড়ানো লাগে সেক্ষেত্রে, বা কোনো কোচিং সেন্টার, বা যে সহযোগিতা প্রয়োজন, সম্পূর্ণ সহযোগিতা আমি আমার ফ্যামিলির কাছ থেকে পাইছি। এজন্য আমি আমার বাবা-মার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। আমি আসলে এটা ঠিক অবশ্যই যে পারিবারিক পরিবারের বাবা-মার সাপোর্ট ছাড়া আসলে আ ভালো করা জীবনের ক্ষেত্রে এটা একটু বেশি কঠিন obstacle হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আমার ক্ষেত্রে আমার বাবা-মা অনেক বেশি সাপোর্টিভ ছিলেন আরকি। আ যখন যেটা প্রয়োজন হয়েছে তারা আমাকে সেটার সাপ্লাই আরকি নিশ্চিত করছে। এ কারণেই আমি এরকম ভালো আরকি রেজাল্টটা করতে পেরেছি। আচ্ছা, তুমি এই যে এসএসসি এসএসসি এইচএসসি তে ভালো করেছো, এখন পড়ালেখা করছো ঢাকা ইউনিভার্সিটিতে। আমরা এটা বিশ্বাসই করি যে অনেক সময় বলে থাকি যে বাবা মার পুণ্য কর্মের জন্যই কিন্তু একজন সুসন্তান আসে। তো তুমি সুসন্তান হিসাবে এই পৃথিবীতে এসেছো, ধারাবাহিকভাবে ভালো রেজাল্ট করছো এবং ভবিষ্যতে করবে, এটা আমরা বিশ্বাস করি। এতে তোমার ভবিষ্যৎ যেমন তোমার উজ্জ্বল এবং বাবা মার মুখটাও উজ্জ্বল হবে এবং আমাদের দেশ এবং জাতিরও একটা তুমি উন্নতি এবং একটা ভালো ফলাফল বয়ে আনবে, এটা আমরা বিশ্বাস করি। তো সকলের, যারা দর্শক দেখছেন এবং দেখবেন, সকলের পক্ষ থেকে তোমাকে একদম আন্তরিক ধন্যবাদ জানাই এই কারণে যে তুমি আজকের মতো একটা সময়ও তুমি যাতে এইচএসসি পরীক্ষার্থীরা সঠিক রেজাল্ট, সঠিক একটা গাইডলাইন পায়, সেই জন্যই কিন্তু তুমি আজকে সময় দিয়েছো, এই জন্য কৃতজ্ঞতা।
লাস্ট তুমি যদি কিছু বলতে চাও বলতে পারো, আজকের লাইভটা আমরা এখানেই শেষ করে দিব। আমি শেষ মুহূর্তে আমি একটি কথা বলতে চাই যে জীবনে চলার পথে অনেক সমস্যা সম্মুখীন হতে হয়। মানুষ সমস্যা ছাড়া আসলে জীবন হয় না। তো সেটা যেকোনো বিষয়ে হতে পারে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক যেকোনো বিষয় হতে পারে। তো সেই সমস্যাকে দৃঢ়চিত্তে, দৃঢ় মনোবলের সাথে সেটাকে সেটার সমাধান বা সেটা থেকে ওভারকাম করার চেষ্টা আমাদেরকে সকলের করা উচিত। কোনো বিষয়ে ভয় পেয়ে পেছনে চলে আসা যাবে না এবং কোনো বিষয় নিয়ে বেশি ভাবনা চিন্তা পৃথিবীতে করা যাবে না। যা আসলে ভেবে লাভ, আমি মনে করি যে ভাবনার থেকে কাজ করা বেশি সফলতা বা মধ্যেই সেটার এ আ পরিসমাপ্তি ঘটে। সেটার থেকে ওভারকাম করা যায়। আরেকটা বিষয়, যারা এইচএসসি ২০২৪ রয়েছো, তোমরা কখনোই ফ্রাস্ট্রেটেড হয়ো না। তোমাদের আ জন্য আমি বলতে চাই যে ভালো পরীক্ষা দিয়েছো। আর এরকমও হয় অনেক সময়। ভালো পরীক্ষা দিয়েছো, আশানুরূপ ফল আসে নাই। সেক্ষেত্রে তোমরা অবশ্যই তোমাদের পরবর্তীতে যে সময়টাকে আবার হচ্ছে বা আ সময় দেয়, একটা ডেট দেয় বোর্ড থেকে যে খাতা আবার রি-এক্সামিনেশন করার জন্য। আ সেটাকে অবশ্যই তোমরা করবে। যদি মনে হয় যে যারা পরীক্ষা দিয়েছো মনে করছো যে আমার এমন নাম্বার আসার কোনো যৌক্তিকতাই নেই। আমি এর থেকে ভালো নাম্বার ডিজার্ভ করি। কারণ অনেক সময় যে আ গণ আ পা পাই গোনার ক্ষেত্রে ভুল হয়। কারণ অনেক টিচার আছেন যারা স্টুডেন্টদের দিয়ে গোনায় বা অনেক টেকনিক্যাল প্রবলেম হয় যে 84 এর জায়গায় 48 হয়ে যায়। এরকম আমি দেখছি, নিজের ক্ষেত্রেও আমি এর প্রমাণটা পাইছি। এই কারণে বলছি যে যদি আশানুরূপ দেখো যে সন্দেহ, ইফ ইউ আর সাস ইফ ইউ ফিল সাসপেনশন, দেন অবশ্যই এটাকে ইনফর্ম করবা বোর্ডকে যে আমি এই বিষয়ে আমি দেখতে চাই যে আমার রেজাল্টটা রিনিউ আবার রিক্রুটমেন্ট করা দরকার। তুমি রি-এক্সামিনেশন এর জন্য এপ্লাই করবা। এ এটা আর এই কয়দিনে তোমরা ফোন থেকে একটু ইউজ কমায় দিবা এবং জীবনের আস আসলে জীবনভিত্তিক কাজের সাথে নিজেদেরকে সংশ্লিষ্ট বা নিজেদেরকে আ যা রি রিরামস আর কি বলা যায় যে নিজেদেরকে জড়িয়ে ইনভলভ করবা তত বেশি আমি মনে করি জীবনে একটা সফল মানুষ হওয়ার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো সফল মানুষের মতো মানুষ হওয়ার জন্য আমার আমি নিজেও তোমাদের সবার কাছে দোয়া চাই এবং তোমাদের জন্য দোয়া করি যেন মানুষের মতো মানুষ হও। আসলে দেশ এবং জাতির জন্য কিছু যেন তোমরা উপহার দিতে পারো। আর ভাইয়া, আপনাকেও ধন্যবাদ। আজকে এই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনি আমাদের অনুজদের জন্য এসেছেন। আ এটা আসলে আমি জ্যাক অ্যাডমিশন কেয়ারকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করছি। যেভাবে স্টুডেন্টদের পাশে থাকছেন এবং স্টুডেন্টরা আপনাদের প্রতি যেভাবে আত্মবিশ্বাসী হয়ে উঠছে, এটা নিঃসন্দেহে আমরা এখান থেকে একটি ভালো আ দেশ গড়ার কাজে একটি ভালো অবদান রাখতে পারবো বলে আমি মনে করি। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। আমরা তার মুখ থেকে আজকে যা শুনেছি, এগুলো যদি কোনো স্টুডেন্ট মেনে চলে, নিঃসন্দেহে সে মেধা তালিকায় শীর্ষে থাকবে, এইচএসসি তে জিপিএ 5 পাবে এবং বোর্ড এইচএসসি পরীক্ষায় বোর্ড পরীক্ষায় তার মেধা তালিকায় শীর্ষে থাকবে এবং অ্যাডমিশন সহ পড়ালেখা সংক্রান্ত যে কোনো পরীক্ষায় সে ভালো করতে পারবে, এটা নিশ্চিত। চমৎকার ভাবে একদম খাদ্যাভ্যাস থেকে শুরু করে নিয়ন্ত্রিত জীবন, পড়ার রুটিন, খাতায় উপস্থাপনা, কি করলে মেধা তালিকায় শীর্ষে থাকা যায়, কি করলে পড়ালেখা এবং পরীক্ষায় কম মার্কস পাওয়া যায় এবং খাতায় যদি রেজাল্ট খারাপও হয়ে যায় সেক্ষেত্রে কি করণীয়, বোর্ডের কি কি ভুল হতে পারে, সেই ক্ষেত্রেও কিন্তু চমৎকার কথা বলেছে। এ টু জেড ফুল প্যাকেজ, এটা যদি কোনো স্টুডেন্ট মেনে চলে নিঃসন্দেহে ভালো কিছু করতে পারবে। দিন শেষে একটা কথা মনে রাখবে,
তুমি কারো মতো নয়, তুমি কারো মতো জীবন নয়। তোমার যেটা ভালো লাগে, যেভাবে তুমি ভালো করে পড়ালেখা করতে পারছো, সেভাবেই তুমি পড়ালেখা করো। কিন্তু বেসিক ফান্ডামেন্টাল যে জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন সে সকালে কিন্তু সকাল ঘুম থেকে উঠতো এবং ঘুম আ পরে একটু হেঁটে এসে আবার কিন্তু সে পড়ালেখা করতো। এই যে মনে হতে পারে যে তার জীবন সেটা। কিন্তু এটা কিন্তু তার জীবন না। এটা কিন্তু একটা ইউনিভার্সাল জিনিস যে সকালে ঘুম থেকে উঠবে এবং তাড়াতাড়ি ঘুমোতে যাবে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, স্বাস্থ্য, মন, মস্তিষ্ক সবকিছু ভালো থাকবে। তো এইসব জিনিসগুলো কিন্তু একটু মেনে চললে কিন্তু একজন স্টুডেন্ট ভালো রেজাল্ট করতে পারবে, দিন শেষে পরিশ্রম করতে পারবে। কারণ আল্লাহ তাআলা পরিশ্রমীদের কর্মফল নষ্ট করেন না এবং আল্লাহ তাআলা এটাও বলেছেন যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। তো তোমার স্বপ্ন যদি তুমি